জাঙ্কুকের অসামাল উৎপীড়ন থেকে তে রেহাই পেতে পেতে বেলা গড়ালো। বেসিনের আয়নায় চোখ পড়তেই হা করে ফেলল ঠোঁট। ফর্সা ত্বকের একটু জায়গা যদি ফাঁকা পাওয়া যায়। রক্তলাল দাগগুলো দেখে তে আইঢাই করে উঠল। লজ্জায় দু হাতে মুখ ঢেকে পরপর হেসে ফেলল। হঠাৎই কিছু একটা মনে পড়তে আবার আয়নার দিকে তাকায়। এ বাবা, বাড়িতে এত লোক, এত আত্মীয় স্বজন, ওদের সামনে এই মুখ নিয়ে কি করে যাবে সে? মাথায় হাত দিল তে, ঠোঁট উল্টে নিঃসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তে আজ শাড়ি পরেছে। ড্রেসিং টেবিলের সামনে এসে কুচি ঠিকঠাক করলো। আয়না ভেদ করে চাইলো বিছানার দিকে। জাঙ্কুক আবার ঘুমিয়েছে। আমাকে বিপদে ফেলে নিজে কি আরামে ঘুমোচ্ছে। তে চিন্তিত ভঙ্গিতে পায়চারি শুরু করলো। এখন কিভাবে বাইরে যাবে, এটাই হচ্ছে কথা। গায়ের দাগ কম দেখা গেলেও মুখের দাগগুলো কি করবে সে? তার চিন্তার মধ্যেই দরজায় কড়া পড়ে। তে উঠেছিস? তে থামলো। ইয়া বড় একটা ঘুমটা টানলো মাথায়। জিমিন কিছু বলতে চাইলো, এর আগেই তের অবস্থা দেখে অবাক হয়ে যায়। এ কি, ঘুমটা টেনেছিস কেন? এটা কি তোর শ্বশুর বাড়ি? তে আমতা আমতা করে জবাব দেয়, হ্যাঁ, ছোট মা আমার শাশুড়ি না, একটা ভদ্রতা তো আছেই। তাই বলে এত? নতুন বউ না আমি, আমার বুঝি লজ্জা নেই? ঘুমটা দিলে বড়ই দেয়া উচিত। জিমিন হার মানলো, মেনে নিল ওর যুক্তি। ভাইয়া, নাস্তার টেবিলে সবাই অপেক্ষা করছে, খাবে না এখন? আসছি, যা। ওদের বাড়ির খাবার টেবিলটা বেশ লম্বা আর বড়। পরিবারের এত এত লোক যাতে আরামসে একসাথে বসে খেতে পারে, তাই ফ্যাক্টরি থেকে পছন্দ করে আরেম এটা বানিয়ে এনেছিলেন। সবার খাওয়ার মধ্যেই তেকে দেখে ইয়ঞ্জন বলে ওঠে, আরে আমার বৌমা আসছে যে। তে লজ্জা পায়। সবার দৃষ্টি ওর দিকে পড়তেই মাথার ঘুমটা আরেকটু টেনে নিল। আজ আমার বৌমা আমার পাশে বসবে। তে বসে যায়। চাচার মুখে বৌমার শব্দটাই ওর খুশিতে হুঁশ হারানোর জোগাড়। এত কিউট লাগছে কেন শুনতে? ভেতর বাহির শীতল হয়ে যাচ্ছে একদম। ইস, কত স্বপ্ন দেখেছিল এই দিনটার, এত দ্রুত সত্যি হবে কে জানতো। ওতে তুই এত বড় ঘুমটা দিয়েছিস কেন মা? কি আর বলি, এটা নাকি তার শ্বশুর বাড়ি ছোট মা। সে নতুন বউ, তুমি শাশুড়ি, তোমার সামনে একটা ভদ্রতা আছে না? ঘুমটা দেবে যখন নাক চোখ ঢেকেই দিয়েছে। তে ঠোঁট উল্টে নিয়েছে। কি আজগুবি যুক্তি দেখালো তখন। এইভাবে সবার সামনে আপুর বলে দিতে হলো, পেট পাতলা কোথাকার। এ আবার কি কথা? আমি কি অমন শাশুড়ি নাকি যে জামা কাপড় নিয়ে বলবো? আর তার থেকে বড় কথা, আমি কি নিজেকে ওর শাশুড়ি ভাবি? আল্লাহ, ওতে তুই এই গরমে শাড়ি বা পরতে গেলি কেন? এখন পায়ে বেঁধে পরে চলে গেলে কি হবে? তে চুপ করে থাকলো। কি বলবে এখন? এই ঘুমটা যে তোমার ছেলের দেওয়া চন্দ্রচিহ্নের ফল, সেসব কি বলা যায়? জিন মেয়ের খাবার নড়তে না দেখি চাটি মারলেন মাথায়। কি রে, খাবার নড়ছে না কেন? খা। খাচ্ছি তো। ভাবি, আপনি আমার বৌমাকে মারলেন কেন? তাই তো, হিসেব মতো তে এখন শ্বশুর বাড়ি আছে, ও আমার ছেলে বউ, তুমি ওকে মারলে কেন আপা? জিন স্বামীর দিকে চাইলো। আরেম হাসছে। ঘাট হয়েছে ভাই, তোমাদের বৌমাকে আর মারবো না। শব্দ করে হেসে উঠল সকলে। ওপর থেকে জাঙ্কুক নেমে এলো তখন। গিয়ে বসলো একদম তের মুখোমুখি। খেতে খেতে আর চোখে একবার ঘুমটা দেয়া তের দিকে চাইলো। সকাল সকাল তার প্রিয়তমা স্ত্রী স্নিগ্ধ মুখ আর ভেজা চুল দেখা আসায়, কিন্তু দানবীয় ঘুমটার আড়ালে অত কিছু বোঝা যাচ্ছে না। মেয়েটা ঠিকঠাক খেতে পারছে না, বাম হাতের ঘুমটা ধরে রাখা, সরে গেলেই তো সর্বনাশ। জাঙ্কুক সেদিকে চেয়ে মিটিমিটি হাসলো। সুগা ওর পাশেই বসেছে। আস্তে করে জাঙ্কুকের দিকে এগিয়ে বিড়বিড় করলো, তোকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুই কি করেছিস? কি করেছিস আবার প্রশ্ন করছিস? ছি ছি। শোন, বিয়ে শাদিতে আমি তোর সিনিয়র, সব জানি। তের ঘুমটার রহস্য বুঝি না ভাবিস? নিশ্চয়ই মেয়েটাকে চেহারা দেখানোর অবস্থায় রাখিসনি। ইস, কি স্বৈরাচারী দৈত্য তুই! ব্রিটিশটাও তোর চাইতে ভালো ছিল। জাঙ্কুক হতভম্ব হয়। টেবিলের উপর বাম হাত রাখা ছিল সুগার। কাটার চামচটা আস্তে এগিয়েই সেখানে চেপে ধরলো জাঙ্কুক। চমকে ছিটকে হাত সরালো সুগা। শালা ডাকাত! কি হলো, এমন করলে কেন? কিছু না, কিছু না। সকলে আবার খাওয়ায় মনোযোগ দেয়।
এইভাবে মানুষ মানুষকে মারে? যদি চামচটা ঢুকে যেত? গেলে যেত, ব্রিটিশ বন্ধু বানাবি আর অত্যাচার সহ্য করবি না? সুগা আহত চোখে চাইলো। আর তাড়াহুড়োর কথা কে কাকে বলে? যে বিয়ের 6 মাসের মাথায় বাবা হচ্ছে সে? নিজের সিনিয়রকে খোঁজা দিলি শালা সম্বন্ধী? অভিশাপ দিলাম তোকে, জীবনে ডিভোর্স পাবি না। জাঙ্কুক আর চোখে চেয়ে হেসে ফেললো। আস্তে আস্তে এক একজনের খাওয়া ফুরোয়। জাঙ্কুক উঠে দাঁড়ালো। সবার মধ্যেই তেকে বলল, তোর পুরো কথা সম্পূর্ণ হলো না। এতটুকু শুনেই জ্বলে উঠলো ইয়ঞ্জুন। আশ্চর্য, তুই তো গাড়ি করছো কেন? ও এখন তোমার স্ত্রী না? সম্মান দিয়ে কথা বলবে। জাঙ্কুক তের দিকে চাইলো। অবাক হওয়ার ভান করে বলল, তোকে এখন তুমি করে বলতে হবে? তে অসহায় হয়ে পড়লো। স্বামী আর শ্বশুরের তর্কের মাঝে কি বলবে সে? আপনার যা ভালো লাগে তাই বলবেন জাঙ্কুক ভাই। ভাই? এখনো ভাই? ওরে, তোদের না বিয়ে হয়েছে? এমন করে বাইরের মানুষ তো সব গুলিয়ে ফেলবে। বাইরের মানুষ কি গোলাবে? ওর নিজেরই তো সব গুলিয়ে যাচ্ছে। 3 বছরের অভ্যেস কি রাতারাতি বদলাবে? আবার স্বামীকে যে ভাই ডাকলেও বিপদ, তাহলে কি ডাকবে? সিনেমার মতো ও গো, হ্যাঁ গো, কি গো, এভাবে? না না ভাই, দেখা গেল অতি আহ্লাদে এসব বললে জাঙ্কুক ভাই অতি রেগে একখানা চর বসিয়ে দিলেন। সোফায় সবাই একসাথে তখন টিভি দেখছিল। ওপর থেকে লিসা দৌড়াতে দৌড়াতে আসে। টাকা পেয়েছি, টাকা পেয়েছি। লিসা সোজা সুগার হাতে একটা মোটা টাকার বান্ডিল দেয়। জাঙ্কুক ভাইয়া দিয়েছেন, বলেছেন আপনি মুরব্বী, আপনার হাতে দিতে। আমাদের গেট ধরার টাকা? হ্যাঁ। দেখলে জাঙ্কুকটা কত সম্মান দেয় আমাকে। এই হলো আমার বন্ধু। যাই হয়ে যাক, কথা খেলাপ করে না। একটা সন্টা মনটা আমার। সুগার গদগদ ভাব দেখে জিমিন বলে ওঠে, তোমার বন্ধু পড়ে, আগে আমার ভাই। সুগা করে টাকার নোট গোনায় ব্যস্ত হলো। 1000 কম কেন? বলেছে আপনি মীর জাফর, কাল ওনার সাপোর্ট করেননি, তাই আপনার ভাগ থেকে 1000 কাটা। সুগার হাসি শেষ। একটু আগে জাঙ্কুকের প্রশংসা করা মুখে কটমট করে বলে, শালা একটা ধাপ্পাবাজ, আমার মতো ভালো মানুষের ভাগ থেকে 1000 কেটে নিল, জোচ্চোর একটা। আহারে, একটু আগেই কে যেন বললো সন্টা মনটা, টাকা কম পেয়ে সব ভালোবাসা বেরিয়ে গেল। এখান থেকে আমি কিছু পাবো না? আমাকে যে জিম্মি রাখা হয়েছিল, একটা ক্রেডিট তো আমারও, তাই না? ইস, নাক দেখে ঘুমোচ্ছিলি তুই, কিছু তো টেরই পাসনি। আমরা বাঘ বিতনটা করে টাকা আদায় করে তোকে কেন দিব? এইভাবে বলতে পারলে আপু, বড় বোন হিসেবে 10 টাকা অন্তত দিতে পারতি, খুশি হতাম। তোমাকে খুশি করার জন্য ডেঞ্জারাস জাঙ্কুক ভাইয়া আছেন, গরিবের হকে ভাগ বসিও না। তে আর কিছু বলে না। ট্রেতে কাচের বাটি দুটো তুলে হাঁটা ধরলো ঘরের দিকে। জাঙ্কুক বিছানায় আছোয়া, ফোনে কিছু একটা দেখছে। তার বেশভূষা পরিপাটি, একটু পরেই বের হবে। তে তখন নরম পায়ে কক্ষে ঢুকলো। চোখে চোখ রাখতেই মনে পড়লো রাতের কথা, সকালের কথা। বেহায়া চিন্তা ভাবনায় নিজেই মিশে গেল মাটিতে। অমনি টের পেল একটি ঠান্ডা হাতের স্পর্শ। শাড়ি ভেদ করে কোমর আঁকড়ে ধরেছে। জাঙ্কুক তেকে টেনে নিজের কাছে আনলো। ছোটার গালের লাল দাগে আঙ্গুল বুলিয়ে হেসে ফেললো নিঃশব্দে। খুব মজা না? আমি এই গরমে একটা ঘোমটা দিয়ে ঘুরছি আর আপনি হাসছেন। জাঙ্কুকের চেহারায় পরিবর্তন দেখা গেল না, না কমলো তার হাসি। কোমল হাত ধরে বিছানায় এনে বসালো ওকে। ড্রয়ার খুলে মলম বের করলো। মলম দেখেই তে মাথাটা পেছনে নিয়ে যায়। না না, জ্বলবে। কিছু হবে না, আমি আছি। জাঙ্কুক মলম নিয়ে ঠোঁটে লাগাতেই তে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, জ্বলছে। জাঙ্কুক ঝুঁকে এলো, আস্তে আস্তে ফু দিল সেখানে। জাঙ্কুক একে একে গলায়, ঘাড়ে, ঠোঁটের আশেপাশে মলম লাগিয়ে দেয়। আর কোথাও আছে? বাকিটা আমি লাগিয়ে নিব। জাঙ্কুক মলমটা তের হাতে ধরিয়ে দেয়। বের হচ্ছি। ফালুদা এনেছিলাম, খাবেন না? তুই খেয়ে ফেল। এতগুলো? জবাব না পেয়ে বুঝলো আর লাভ নেই বলে। দুপুরে কিন্তু একসাথে খাবো, মনে আছে তো? আছে। তাড়াতাড়ি আসবেন। জাঙ্কুক ফিরে তাকায়, কাছে আসে, কপালে গাঢ় একটা চুমু বসায়। আর কোনো সমস্যা হচ্ছে? তে দুদিকে মাথা নাড়ালো। মনে করে মলমটা লাগিয়ে নিস, এরকম একটু আধটু দাগ এখন কিন্তু রোজই হবে। তে লজ্জায় নড়ে চড়ে উঠলো। আপনি তো আগে এমন ছিলেন না জাঙ্কুক ভাই, এখন এত নির্লজ্জ হচ্ছেন কি করে?
আগে কি তুই বলছিলি? তের গাল দুটো লাল হলো, লজ্জায় নিচের দিকেই তাকিয়ে রইল সে। জাঙ্কুক আসছে বলে বেরিয়ে যায়। তে চেয়ে থাকলো যতক্ষণ দেখা যায় তাকে। জাঙ্কুক ভাই, আপনার নির্লজ্জতা আকাশ ছুঁয়ে দিক, মেঘ হয়ে ডাকুক, তারপর বৃষ্টি হয়ে গড়িয়ে পড়ুক আমার সারা শরীরে। পরপর তাড়াহুড়ো করে বারান্দায় এসে দাঁড়ালো। কিছুক্ষণের মাথায় সুগার জাঙ্কুককে বের হতে দেখা যায়। বাইকে চেপে বসেছে দুজন। সুগার ঠোঁট নড়ছে, বিশ্রামহীন বকবক করছে সে, মুখভঙ্গি সিরিয়াস। হয়তো 1000 টাকা কম পাবার জন্য হাহুতাশ। জাঙ্কুক বাইক স্টার্ট দিতে দিতে কি মনে করে থামলো, ঘুরে চাইলো এদিকে। তে হাত নেড়ে বিদায় জানায়। জাঙ্কুক দৃষ্টি ফিরিয়ে আনে, বাইক ছুটিয়ে গেট পার হয়। চলে যাওয়া মানুষটা ওর নিজের এই ঘর, বারান্দা, এই সংসার, যা আজ থেকে সযত্নে বুকের মাঝে আগলে রাখবে তে। জাঙ্কুক ভাইকে বিছিয়ে দেবে এই শীর্ণ হৃদয়ে জমে থাকা প্রেমের সবটুকু।